একদিন কৃষ্ণনগর থেকে গোপনভাবে একটা চিঠি এলো মুর্শিদাবাদের নবাব বাহাদুরের কাছে। আর সেখানে লেখা আছে, বেআইনিভাবে কৃষ্ণনগরে অস্ত্রশস্ত্রের কাজ হচ্ছে। তাই নবাব বাহাদুর খুব রেগে গিয়ে মহারাজের কাছে একটা পত্র পাঠান। মহারাজ কৃষ্ণচন্দ্র সেই পত্র পেয়ে খুব চিন্তায় ছিল, তাই রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল। একটু পর মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজসভাতে আসলো। মন্ত্রীমশাই জিজ্ঞাসা করল, কি হলো মহারাজ, আজকে তো দেরি কেন? তার মধ্যে আপনাকে খুব চিন্তিত লাগছে, কি হয়েছে মহারাজ আপনার? মন্ত্রীমশাই মনে মনে ভাবল, মহারাজ গুতোটা তাহলে ভালোই খেয়েছে মনে হচ্ছে। মহারাজ বলল, মুর্শিদাবাদের নবাব বাহাদুর আমাদের কৃষ্ণনগরে যুদ্ধের ঘোষণা করেছে। সকল সভা একসঙ্গে বলল, কি বলছেন মহারাজ? মহারাজ বলল, কেউ বা কারা নবাব বাহাদুরকে জানিয়েছে আমরা নাকি কৃষ্ণনগরে প্রচুর বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করেছি, আর এই অপরাধের জন্য নবাব আমাদের কৃষ্ণনগর আক্রমণ করার পরিকল্পনা করেছেন। মন্ত্রীমশাই বলল, তা এই কথাটা আপনি কি করে জানলেন মহারাজ? মহারাজ তখন নিজের হাতের পত্রটা দেখিয়ে বলল, এই যে তার পত্র, আর সকালে তার বিশেষ দূত এসে আমাকে এই পত্রটা দিয়ে গেছেন। গোপাল বলল, অস্ত্রশস্ত্র মজুত করেছি আমরা? আচ্ছা মহারাজ, ওই মুর্শিদাবাদের নবাব বাহাদুর কি পাগল হয়ে গেল নাকি? মন্ত্রীমশাই বলল, এত চিন্তা করবে না মহারাজ, একবার আক্রমণ করতে দিন, দেখিয়ে দিতে হবে আমরা যুদ্ধ করতে পারি। সেনাপতি বলে, আহা বাজে কথা ছাড়ুন তো মন্ত্রীমশাই, খুব যুদ্ধ করছেন, লাফাচ্ছেন, বলে যুদ্ধটা হবে কি দিয়ে শুনি? আমাদের না আছে তেমন সৈন্য সামন্ত, আর না আছে তেমন অস্ত্রশস্ত্র। মহারাজ বলল, সেটাই তো সমস্যা। গোপাল বলল, আচ্ছা মহারাজ, আমাদের এখানে বেআইনি অস্ত্রশস্ত্র ব্যাপারে কে নবাব বাহাদুরকে জানিয়েছে, সেটা কি চিঠিতে লিখেছেন? মহারাজ বলল, না সেটা জানায়নি। মন্ত্রীমশাই বলল, কেন অবান্তর প্রশ্ন করছো গোপাল তুমি? তিনি সারা বাংলার নবাব, তিনি কেন জানাতে যাবেন যে কোথা থেকে জেনেছেন? এসব আলোচনা ছেড়ে বরং আমাদের সীমিত ক্ষমতা নিয়ে যুদ্ধে আমরা কিভাবে টক্কর দেব সেটা নিয়ে ভাবা উচিত। সেনাপতি বলল, ঢাল নেই নেই নিধিরাম সর্দার বলি, নবাবের ওই বিশাল সেনাবাহিনীর সাথে টক্কর দেওয়াটা কি এতই সোজা? আপনি কি করবেন শুনি মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই বলে, তুমি আছো কি করতে সেনাপতি? তুমি কি মাসে মাসে কারি টাকা মাইনে খেতে আছো এখানে নাকি? মহারাজ রেগে গিয়ে বলল, এখানে হচ্ছেটা কি? হ্যাঁ, এই বিপদের দিনে নিজেদের মধ্যে তর্ক বন্ধ করো, আর সবাই মাথা ঠান্ডা করে একটা পথ ভাবো যে কি করা যায়। গোপাল বলল, মহারাজ আমি একবার মুর্শিদাবাদ গিয়ে নবাব বাহাদুরের সঙ্গে কথা বলতে চাই। নবাব বাহাদুরের সাথে কথা বলে যে করে হোক না কেন এই যুদ্ধটা থামাতে হবে। মন্ত্রীমশাই বলল, শোনো গোপাল, ওই নবাব বাহাদুর এখন যা রেগে আছেন, এই সময় নবাব বাহাদুরের সামনে যদি তুমি যাও তাহলে তোমার গর্দানটা নিয়েই নেবে। গোপাল বলল, মরতে আমি ভয় পাই না, আমাকে শুধু অনুমতি দিন মহারাজ। মহারাজ বলল, বেশ অনুমতি দিলাম, দেখো তুমি যদি কিছু করতে পারো। তারপর রাজসভা শেষ হয়ে গেল। পরের দিন সকালে গোপাল নবাব বাহাদুরের কাছে গেল। নবাব বাহাদুর গোপালকে দেখে বলল, দেখো দেখো ওই যে কৃষ্ণচন্দ্র কেমন আমার পত্র পেয়ে ভয় পেয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে দেখো গোপালকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। কৃষ্ণচন্দ্র কি ভয় কি ভয়! এরপরে নবাব বাহাদুর আর উজির মধ্যে হাসতে থাকলো। তারপর নবাব বাহাদুর গোপালকে বলল, গোপালচন্দ্র কি করতে এসেছো বলো? গোপাল বলল, জাহাপনা, আপনার কাছে জানতে এসেছি এইরকম একটি চিঠি আপনি কেন লিখলেন। বিশ্বাস করুন, কোনো রকম বেআইনি অস্ত্রশস্ত্র আমরা মজুত করিনি। নবাব বাহাদুর বলল, মজুত করনি, কিন্তু আমার কাছে যে পাক্কা খবর আছে। গোপাল বলল, এমন একটা ভুয়ো খবর আপনাকে কে দিয়েছে নবাব বাহাদুর? কিন্তু এ কথা তো দাহা মিথ্যে কথা বলেছে। নবাব বাহাদুর রেগে গিয়ে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমাকে মিথ্যাবাদী বলেছ? উজির বলল, দেখছেন জাহাপনা, দেখেছেন মহারাজ কৃষ্ণচন্দ্রদের লোকেদের কতটা সাহস বেড়ে গেছে দেখেছেন? একবার নবাব বাহাদুর বলল, পারবে না, অনেক অস্ত্র যে এখন ওদের হাতে গুছিয়ে দেব, সব সাহস না একেবারে গুছিয়ে দেব। গোপাল বলল, মার্জনা করবেন হুজুর, আমি কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলিনি। নবাব বাহাদুর বলল, তাহলে তুমি কাকে বললে মিথ্যাবাদী? গোপাল বলল, আপনাকে যে খবরটা দিয়েছে সে কিন্তু সত্যি কথা বলেনি জাহাপনা। ঠিক আছে, আমার মুখের কথা আপনার বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে আপনি বরং লোক পাঠান কৃষ্ণনগরে, সে গিয়ে নিজের চোখে দেখে আসুক আমরা কোনো বেআইনি অস্ত্র মজুত করেছি কি না। গোপাল নবাব বাহাদুরকে অনেক বোঝালো, কিন্তু নবাব বাহাদুর কোনো মতে গোপালের কথা শুনতে চাইল না। নবাব বাহাদুর ঠিক করে নিয়েছে যে কৃষ্ণনগরে যুদ্ধ করবেই করবে। তাই গোপাল কৃষ্ণনগরে ফিরে আসলো।
আর এসে মহারাজকে বলল যে নবাব বাহাদুর কোনো কথাই শুনলেন না আর যুদ্ধ করবেই ঠিক করে নিয়েছে। এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবল, আহা আহা কি মজা, যুদ্ধ হলে আমার কত লাভ হবে, অস্ত্র কেনার নাম করে দুহাতে টাকা সরাবো, ভাবলেই মনের ভেতরটা কেমন গুনগুন গুনগুন করে উঠছে। মহারাজ বলল, তাহলে আর কি করবে, যুদ্ধের জন্য প্রস্তুত হও। তারপর সবাই মা ভবানীর ইচ্ছে মহারাজ সেনাপতিকে বলল। সেনাপতি যুদ্ধের জন্য যে কটা অস্ত্র না হলেই নয়, তাই একটি ফর্দ করে নাও দেখি। মন্ত্রীমশাই বলল, ও নিয়ে আপনাকে চিন্তা করবেন না মহারাজ, আমি আছি কি করে, সেনাপতিকে নিয়ে আমি আজকেই বসবো, আগামী সপ্তাহে যুদ্ধ বলে কথা। গোপাল বলল, অযথা টাকা খরচ করবেন না মহারাজ, অস্ত্র কেনার ব্যাপারে আমার কিন্তু আপত্তি আছে মহারাজ। মন্ত্রীমশাই বলল, গোপাল, মুর্শিদাবাদ থেকে ঘুরে এসে কি তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে নাকি? অস্ত্র না কিনলে যুদ্ধটা হবে কি করে শুনি? এই রক্ত মাংসের হাত পা দিয়ে? মহারাজ বলল, গোপাল তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? গোপাল বলল, ভালো করে ভেবে বলছি মহারাজ, যতই অস্ত্র কিনুন না কেন সেটা হবে নবাব বাহাদুরের অস্ত্রের কাছে তুচ্ছ। আর নতুন অস্ত্র দেখলে নবাব বাহাদুর ধারণাটা এটাই হবে যে আমরা সত্যি সত্যি বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করেছি। তারপর রাজসভার মধ্যে অনেক কথা কাটাকাটি হওয়ার পর রাজসভা শেষ হয়ে গেল। রাতের বেলা মহারাজ রানীর সঙ্গে যুদ্ধের ব্যাপারে কিছু কথা বলছিল এবং গোপালের বিষয়ের কথা বলছিল। হঠাৎ তখনই গোপাল মহারাজের কাছে আসলো এবং মহারাজের কাছে কিছু মোহর চাইল নবাব বাহাদুরকে চোখে জলে নাকে জলে করবে বলে। মহারাজ বলল, গোপাল, তুমি যে রাজসভাতে বললে অস্ত্র শস্ত্র কেনার কোনো দরকার নেই, তাহলে তুমি মোহর চাইছো কেন? কোন অস্ত্র কিনবে নাকি? গোপাল বলল, এটা না হয় আপনি যুদ্ধক্ষেত্রেই দেখবেন কোন অস্ত্র কিনেছি আমি, আর এই অস্ত্র দিয়ে নবাব বাহাদুরের চোখের জলে নাকের জলে করব। তারপর গোপাল যুদ্ধের আগে রাত্রিবেলা বাজারে গিয়ে অনেকগুলো বারুদের বস্তা নিয়ে আসলো। তার পরের দিন মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুরের উজির মশাই এবং অনেক সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে আসলো। আর এদিকে কৃষ্ণনগর থেকে সেরকম কোনো সৈন্যবাহিনী নেই, কিন্তু গোপালের আনা অনেক বারুদের বস্তা আছে। আর যুদ্ধক্ষেত্রে সেই বস্তাগুলোতে আগুন ধরিয়ে দিল, আর সেই ধোঁয়া চোখের জলে নাকের জলে হয়ে নবাব বাহাদুর এবং উজির মশাই পালিয়ে গেল। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।